সুপ্রভাত, সবাইকে স্বাগত। সাবজেক্ট অঙ্ক। তো অঙ্ক শোনা মানেই অনেকের কাছে খুব ইন্টারেস্টিং, আবার অনেকের কাছে অনেকটা ভয়ের বিষয়। যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি যে অঙ্ক অনেকের কাছে ভয়ের, অঙ্ক অনেকের কাছে ইন্টারেস্টিং। এটা আমাদের সময়তেও ছিল, আমরা ফিল করতাম। যখনই অঙ্কের টিচার ক্লাসে আসতেন তখন কিছু ছেলে প্রথম বেঞ্চে গিয়ে বসতো, কিছু ছেলে পেছনের বেঞ্চে বসতো, আর কিছু ছেলে ক্লাসরুমের বাইরে চলে যেত। মানে তাদেরকে খুঁজেই পাওয়া যেত না। সমস্যা হচ্ছে একটাই, যে ম্যাথ তো ভাই স্কোরিং সাবজেক্ট, এটা সবাই জানে, কিন্তু অঙ্ক সবার ভালো লাগে না বা অনেকে বোঝে না। অঙ্ক ভালো লাগে না যাদের, তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজকে বোঝানোর মতো মানুষ নেই, যেটা আমি বিশ্বাস করি। যাদের অঙ্ক ভালো লাগে না বা ভয় লাগে, মানে ভয় লাগা থেকেই ভালো লাগে না ব্যাপারটা আসে আর কি, এদেরকে বোঝানোর মানুষ নেই। বোঝো মানুষ বলতে শিক্ষক শিক্ষিকা সেরকমভাবে তারা পাননি। আমি বিশ্বাস করি যে সাবজেক্ট প্রাণবন্ত হয় যখন একজন প্রাণ পুরুষ তার পেছনে থাকে। সাবজেক্ট তো একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, তাকে প্র্যাকটিক্যাল, তাকে লাইভলি করে তোলার দায়িত্ব কিন্তু একজন শিক্ষকের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কাজেই আমি মনে করি যে শুধুমাত্র এই 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন করব, টিচারদেরকে গ্রিটিংস দেব, টিচারদেরকে গিফট দেব এবং ওই একটা দিন তাদেরকে শ্রদ্ধা সম্মান এর বন্যা বইয়ে দেব, সেটা না করে থ্রু আউট দ্য ইয়ার, দ্যাট মিনস দ্য 365 ডেজ, শিক্ষকদের প্রতি অনুগ্রাহী হওয়াটা প্রয়োজন। তার কারণ তারাই তোমাকে প্রকৃতভাবে বলশালী করে তুলতে পারে সাবজেক্টে। আমি কেনই কথাগুলো বলছি, অনেক দিন আগে ছেড়ে আসা স্কুল লাইফ আবার যেন ফিরে পেলাম অ্যাজ এ থার্ড পারসন, বিকজ এই প্রোগ্রামে আমি থার্ড পারসন। টিচার এবং স্টুডেন্টের ইন্টারাকশন হয়, আমি একজন সূত্রবাহী মাত্র, আর এর থেকে বেশি কিছু নয়। আই জাস্ট অবজার্ভ দ্য ক্লাসেস। তো আমি খুব লাকি, অবশ্যই তোমরা যারা টিভির ওপারে বসে রয়েছো তোমরাও খুব লাকি, যে হঠাৎ করে সিটিভিএনের এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন এডুকেশন প্রোগ্রাম আমাদেরকে বেশ কিছু গুড টিচার্সের সঙ্গে ইন্ট্রোডিউস করালো। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আই থিঙ্ক ইউ রেসপেক্ট দেম, তোমরা তাদেরকে সম্মান করছো, শ্রদ্ধা করছো, তাদেরকে ভালোবাসছো। মানে আমি গতকাল শুনছিলাম আমাদের এখানে ফোন এসছে কালকে রাত্রেবেলায় সিটিভিএনের যে লাইভ ফোনগুলোতে, যে একটু বলবেন যে শৈবাল স্যারের ক্লাস কবে হবে। ট্রুলি বিলিভ মি, আমি মিথ্যে কথা বলছি না। এবং এরকম আরও দু একজনের সম্পর্কে ফোন আসে, আরও দু একজন সম্পর্কে ফোন। গতকালকের প্রোগ্রাম সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছিলেন কখন ম্যাডামের ক্লাস হবে জীবন বিজ্ঞানে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না। এগুলো সবটাই আমাদের কাছে অর্নামেন্টের সমান, আমাদের কাছে অলংকারের সমান। আর এটাই সিটিভিএন প্লাস একেডি গ্রুপের অহংকার, আমরা এটা নিয়ে গর্ববোধ করি। আজকে স্বাগত জানাই, শৈবাল স্যার রয়েছেন। শৈবাল স্যার এমন একজন যার ক্লাসের জন্য ওপাশের ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে। ভেরি গুড টিচার। অঙ্ককে কিভাবে প্রাণবন্ত করে তুলতে হয় আমার মনে হয় স্যারের থেকে শেখা উচিত, দেখা উচিত। আজকে অঙ্কে যাব, একাদশ শ্রেণী। কাজেই এক্ষেত্রে খানিকটা অ্যাসিউরেন্স আমরা দিতে পারি যে যারা ম্যাথ নিয়েছো তারা বেশিরভাগ অঙ্ককে কম বেশি পছন্দ করো, কারণ এখানে একটা অপশনাল ব্যাপার চলে আসছে, কম্পালসারি নয়। স্যার এবার আপনি বলুন। আমি একটু জিজ্ঞেস করবো যে স্যার একটাই কথা, যে এই যে পুরো প্যান্ডেমিক সিচুয়েশন, মানে সাবজেক্টে ঢোকার আগে আপনারা কিভাবে দেখলেন, আমাদের এই ক্লাসরুমগুলোকে কিভাবে এনজয় করলেন? ওপাশে স্টুডেন্ট যাদেরকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, গলা শুনছেন, মুখ চেনা নয়, কারণ আমি জানি যে টিচারদের কিন্তু ছাত্রদের মুখ চেনা। এখনো পর্যন্ত আমার স্কুলের টিচারদের বাজারে দেখলে বা কোথাও রাস্তাঘাটে তারা চেনেন, কিরে তোর নামটা যেন কি, এরকম নাম হয়তো মনে নেই বাট মুখটা চেনে। ঠিক। স্যার স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার, সিটিভিএনকে ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, দেবাশিস বাবুকে ধন্যবাদ। তো আজকে যেটা তোমাদেরকে বলবো, দেবাশিসবাবু যে প্রশ্নটা রাখলেন, যে এই গত 6 মাস ধরে আমরা যেমন ডাইরেক্ট স্কুলে যেতে পারছি না, তোমরাও স্কুলে আসতে পারছো না, এর মধ্যে বড় বড় পরীক্ষা দিয়ে ফেললে,
এবং রেজাল্টও বেরিয়ে গেল। মানে তোমরা আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ দিয়েছিলে এবং তার ফলাফলটা লকডাউনের মধ্যেই বেরোলো এবং ভর্তিও হয়ে গেলে তোমরা এই পিরিয়ডের মধ্যে। কিন্তু দেখো, স্কুলে যেটা নিয়মিতভাবে ক্লাস করার যে ব্যাপারটা, সেই সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না এখন। তোমরা জানো তার কারণ কি, সেটা আর ব্যাখ্যা করার দরকার নেই। কিন্তু এর ফাঁকে আমরা যে সুযোগটা পেয়ে যাচ্ছি, ধরো সিটিভিএনের চ্যানেলের মাধ্যমে যে নিয়মিতভাবে বিষয় শিক্ষা দেওয়া, সেটাকে আমি প্রশংসা না করে পারছি না। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর চ্যানেল আছে, কিন্তু কেউ তো এইভাবে এগিয়ে আসেনি তোমাদের কথা ভেবে। তো দেখো, সুযোগ যখন মানুষ পায় তখন সেটাকে সদ্ব্যবহার করতে হয়। তা তোমরা যখন দেখছো যে একাদশ শ্রেণীর ক্লাস চলছে, আজকে অঙ্কের ক্লাস, আগামী দিন কোনো একটা বিষয় থাকবে, তোমরা এই 9:30 থেকে 10:30 এই সময়টা একটু চেষ্টা করো যাতে টেলিভিশনের পর্দার সামনে থাকতে পারো, তাহলে কিন্তু তোমাদের উপকার হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই প্রোগ্রামটা যদি কেউ মিসও করে যায়, হতে পারে যে এখন অনেক জায়গায় অনলাইনে ক্লাস হচ্ছে, তোমায় কোনো একটা মাস্টারমশাই সময় দিয়েছেন, এই টাইমটাই উনি হয়তো পড়াচ্ছেন, তুমি টেলিভিশন স্ক্রিনের সামনে থেকে সরে গেছো। তা এখানেও সেই ব্যবস্থাটা রয়েছে। হ্যাঁ, তোমার দুপুরবেলা আজকে সুবিধে রয়েছে, বা আজকে সন্ধ্যের পরে তুমি ফাঁকা আছো, তুমি এই প্রোগ্রামটাকে আবার রিভিউ করতে পারো, সেটা খানিক বাদে দেবাশিসবাবু বলে দেবেন। তা আমি গতদিন একটা ক্লাস করেছিলাম, সেই ক্লাসটা হচ্ছে বীজগণিতের একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে প্রগতি, আরও সঠিকভাবে বললে সমান্তর প্রগতি, যেটাকে আমরা এপি সিরিজ হিসেবে জানি। তো দেখো, এপি সিরিজটা আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ক্লাস 9-10 লেভেলে পড়ে আসেনি, কিন্তু মজার ব্যাপার হলো এটা কিন্তু অল ইন্ডিয়া সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত এবং অল ইন্ডিয়া ছেলেমেয়েরা ক্লাস 10 এটা পড়তে পারে, সিবিএসসি, আইএসসি ইত্যাদি বা অন্যান্য স্টেট বোর্ডেও আছে। তো ওই যে পিছিয়ে পড়েছিলাম আমরা, সেইটুকুকে একটু কভার করার জন্য আমরা গতদিন ওইটা করেছিলাম। তার কন্টিনিউয়েশনে আজকে আমরা গুণোত্তর শ্রেণী বা গুণোত্তর প্রগতি বলে একটা চ্যাপ্টার আছে, সেটা প্রগতিরই অন্তর্ভুক্ত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি ক্লাসে সরাসরি যাওয়ার আগে দেবাশিসবাবু বলে দেবেন এই ক্লাসটা মিস করলে তোমরা কিভাবে এই ক্লাসটা পেতে পারো। একদম, দেখো তোমাদের জন্য নানান রকম অপশান আছে। তোমরা তো এখন প্রোগ্রামটা দেখতে পারো, এটা একটা অপশান, লাইভ অনুষ্ঠান দেখছো, এবং এখানে একটা তোমাদের সুবিধে আছে যেটা, যে তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো, মানে সরাসরি তোমরা তোমাদের প্রশ্ন স্যারের কাছে রাখতে পারো, স্যার তার উত্তর দেবেন, এই অপশানটা রয়েছে। কিন্তু যদি তোমরা এই সময়টা মিস করো, যেটা স্যার বলছিলেন, তাহলে তোমরা পরবর্তীকালে সিটিভিএনের ফেসবুক পেজে যেতে পারো, এডুকেশন অনলাইন পাশে 25.09.2020, অর্থাৎ আজকের তারিখ, একদম এটা যদি দাও তাহলে আজকের প্রোগ্রামটা তোমরা পুরোটাই আপলোড দেখতে পাবে সিটিভিএনের ফেসবুক পেজে। এবং তোমরা ইউটিউবেও যদি যাও, এই অনুষ্ঠানটা একই নামে যদি সার্চ করো, ইউটিউবে কিন্তু এর আপলোড থাকে, সেখান থেকে অনুষ্ঠানটা দেখতে পারো। হ্যাঁ, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যখন ক্লাসটা তোমরা ফলো করছো, অর্থাৎ রিভিউ করছো, তখন ইন্টারাপ্টেড ওয়েতে না দেখে 1 ঘন্টা পুরো হাতে সময় নিয়ে বসে দেখো, তাহলে বুঝতে সুবিধা। মানে ওই স্যারের 2টো অঙ্ক দেখে আবার দৌড়ে গেলাম অন্য একটা কাজে, আবার সেটা সেরে গিয়ে আবার এসে বসলাম, আবার দেখলাম, কারণ যে সোশ্যাল মিডিয়া ইউ ক্যান গেট সাচ কাইন্ড অফ অপশন, ফেসিলিটি, সেটা না করে একসঙ্গে দেখো, এটা আমার একটা রিকোয়েস্ট, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সবাই ভালো থেকো, এসো আমরা ক্লাসে মন দিই। একাদশ শ্রেণী, এবং স্যার বললেন চ্যাপ্টার হচ্ছে গুণোত্তর প্রগতি। গতদিনের একটা ক্লাসের, এটা আপনি বলছেন ফলো থ্রু, একদম একটা। আচ্ছা, আমি কোয়েশ্চেন খানিকটা বলে দেওয়ার চেষ্টা করি, যে প্রথম কি আছে প্রশ্নে তোমাদের জন্য আজকে। তোমরা টিভি স্ক্রিনে পাবে না, আমি তবুও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে প্রথম হচ্ছে প্রশ্ন, গুণোত্তর শ্রেণী কাকে বলে? প্রথম প্রশ্ন, 1 নম্বর। আমরা সেটা দিয়ে শুরু করছি। আচ্ছা দেখো, আমি কিছু সংখ্যা মালা লিখছি, কিছু সংখ্যা তোমাদের কাছে রাখছি। ধরো প্রথম সংখ্যাটা 3 লিখলাম, তারপরের সংখ্যাটা আমরা লিখলাম 6, তারপরের সংখ্যাটা 12, তারপরে 24। তা এইভাবে যদি আমি ক্রমাগত লিখতে থাকি পরপর সংখ্যাগুলো, তুমি একটা সিমেট্রি খুঁজে পাচ্ছ। কীরকম? 3 হয়ে গেল 6, মানে 2 দিয়ে গুণ করা হলো, 6 হয়ে গেল 12, আবার একটা 2 দিয়ে গুণ করা হলো, 12 হয়ে গেল 24। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 24-এর পরেরটা হবে 48, এইভাবে আমরা যাব। আবার যদি আমরা একটা অন্য কোনো শ্রেণী কনসিডার করি, ধরো সেটা প্রথমে শুরুতে আছে 100, তারপরের সংখ্যাটা হয়তো 50, আমরা লিখলাম 50, তারপরের সংখ্যাটা 25, তারপরের সংখ্যাটা 25/2। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি একটা গুণ, একটা সংখ্যা দিয়ে গুণের ব্যাপারটা এখানে প্রকাশ পাচ্ছে। কীরকম? 3 হয়ে গেছে 6, মানে 2 দিয়ে গুণ করা হয়েছে,
6 হয়ে গেছে 12, আবার একটা 2 দিয়ে গুণ করা হয়েছে, 12 24 হলো 2 দিয়ে গুণ করে। পরের শ্রেণীটার দিকে যদি তাকাই, 100 ছিল, সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ হাফ দিয়ে গুণ করা হয়েছে, সেটা হয়েছে 50। 50 তারপরে হয়ে গেল একইভাবে 25, 25 হয়ে গেল 25/2। তাহলে এই ধরনের সংখ্যাগুলো, এই সংখ্যা মালাগুলো যে শ্রেণী তৈরি করে, সেটাকেই আমরা বলি গুণোত্তর শ্রেণী, ইংরেজিতে জিওমেট্রিক প্রোগ্রেশন। আমরা সংক্ষেপে এটাকে জিপি নামে ডাকবো। মানে আমরা কথা যখন বলবো, অঙ্ক যখন করব, তখন জিপি শব্দেই কিন্তু এটা পরিচিতি পাবে, যে কোন প্রশ্নমালার অঙ্ক করছি না, আমরা জিপির অঙ্ক করছি। বেশ, তাহলে আমরা এই যে সংখ্যামালাগুলো লিখলাম, এটা হচ্ছে জিপি শ্রেণীর উদাহরণ। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা এপির ক্ষেত্রেও দেখেছিলাম। এ কাকে চিহ্নিত করে? সেটা হচ্ছে প্রথম পদকে। প্রথম পদ মানে যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা প্রথম পদ, যেটা তোমরা গতদিন দেখেছিলে সমান্তর প্রগতি বা এপি করতে গিয়ে। তো এখন দেখো, প্রথম পদ আমরা যদি প্রথম শ্রেণীটা কনসিডার করি, তাহলে 3 হচ্ছে প্রথম পদ, আর দ্বিতীয়টা যদি আমি কনসিডার করি, তাহলে 100 হচ্ছে প্রথম পদ। কিন্তু প্রথম পদকে আমরা বীজগাণিতিকভাবে এ দিয়ে চিহ্নিত করি। আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হয়, এখানে ভাবতে হয়, সেটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটাকে আমরা কমন রেশিও এই ইংরেজি শব্দ দিয়েও বলতে পারি। তা সাধারণ অনুপাত জিনিসটা কি? সাধারণ অনুপাত মানে হচ্ছে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত, অর্থাৎ যে অনুপাত রাশিটা এখানে গুরুত্ব পাচ্ছে, একটা পদ থেকে আরেকটা পদে চলে যাওয়া হচ্ছে যে অনুপাত রাশিটার গুণের ফলে। কীরকম? দেখো, আমরা যদি প্রথম শ্রেণীটার দিকে তাকাই, 3, 6, 12, তাহলে সেখানে কি হচ্ছে না, 6কে আমরা 3 দিয়ে ভাগ করলে যে রাশিটা পাচ্ছি, আবার 12কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি একই রাশি পাচ্ছি, আবার 24কে 12 দিয়ে ভাগ করলে একই পাচ্ছি। অর্থাৎ সাধারণ অনুপাত আমরা এইভাবে ভাবতে পারি যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে দেখো, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ওই শ্রেণীটার সাধারণ অনুপাত বা কমন রেশিও পেয়ে যাব, যেটাকে স্মল লেটার আর দিয়ে চিহ্নিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কথাটা না বলে সপ্তম পদ ডিভাইডেড বাই ষষ্ঠ পদ বলতাম, তাহলেও কিন্তু সেটা সাধারণ অনুপাতকে নির্দেশ করত। যাই হোক, তাহলে আমরা প্রাথমিকভাবে কি দেখলাম? আমরা গুণোত্তর শ্রেণী কাকে বলে দেখলাম, আর কি দেখলাম, যে তার প্রথম পদ এবং সাধারণ অন্তর কি জিনিস। আমরা পরবর্তী প্রশ্নটায় চলে যাই। তো আমি পরের প্রশ্নটা একবার বলে দিই ছাত্রছাত্রীদের জন্য। দেখো, দ্বিতীয় প্রশ্ন আজকে রয়েছে যেটা, সেটা হচ্ছে গুণোত্তর শ্রেণীর পদ নির্ণয় করবার সূত্রটা কি। একদম, গুণোত্তর শ্রেণীর পদগুলোকে নির্ণয় করবার একটা সূত্র আছে, সেটা কি? বেশ। তো গুণোত্তর শ্রেণীর পদ নির্ণয় সূত্র কথাটা বলতে গেলে প্রথমে যেটা আসে, আমরা জানি বোধহয় যে এ হচ্ছে প্রথম পদ, যেটা একটু আগে আমি তোমায় বললাম, আর হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অনুপাত। তাহলে আমরা প্রথম পদটাকে এ ভাবলে দ্বিতীয় পদটা হবে এ আর, তৃতীয়টা হবে এ আর স্কোয়ার, চতুর্থটা হবে এ আর কিউব, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা T1 মানে কি, আমরা এপি সিরিজেও দেখেছি T1 কাকে নির্দেশ করে না, T1 মানে প্রথম পদকে নির্দেশ করে। তাহলে প্রথম পদটা হলো এ। T2 মানে দ্বিতীয় পদকে নির্দেশ করে, সেটা কি হচ্ছে না এ আর। তৃতীয় পদটা কি হচ্ছে এ আর স্কোয়ার। এইভাবে আমরা কন্টিনিউ করছি। তাহলে আমাদের পদ নির্ণয় সূত্র মানে কি, যে কোনো পদ চাইতে পারে, থার্ড টার্মটা চাইলে এরকম নয়, 10 টার্ম চাইতে পারে, 100 টার্মটা চাইতে পারে। তাহলে সেক্ষেত্রে টিএনটাকে আমরা ভাবতে হবে, টিএন মানে হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। দেখো, একটু সিমেট্রিটাকে তোমরা নিজেরাই ফলো করো। যখন তুমি T2 লিখছো, তখন এ ইন্টু আর এর পাওয়ার হচ্ছে 2-1। যখন তুমি T3 লিখলে, তখন এ ইন্টু আর এর পাওয়ারটা 3- হয়েছে বলে সেটা 2 হয়েছে। এবার টিএন যখন তুমি লিখছো, সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা হচ্ছে পদ নির্ণয়ের সূত্র। তাহলে তোমাকে যদি কেউ বলে, আচ্ছা ঠিক আছে, দশম পদটা কিরম লিখতে হবে, তখন তুমি বলবে সেটা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার 10-1, সেটাকে সরাসরি তুমি 9 লিখলে। তাহলে পাওয়ারটা কিন্তু আর এর ওপর, এটা কিন্তু সঙ্গে রয়েছে, এ ইন্টু আর এর পাওয়ারটা n-1। আশা করি সূত্রটা তুমি বুঝতে পেরেছো এবং এটার প্রয়োগ তুমি করতে পারবে। আমি খানিক বাদেই অঙ্কে আসছি। বেশ, আমি তাহলে কি তৃতীয় প্রশ্নে আসতে পারি? অবশ্যই।
তৃতীয় প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা আজকে রয়েছে সেটা গুণোত্তর শ্রেণীর কতগুলো প্রাথমিক ধর্ম আছে, সেগুলো কি কি? গুণোত্তর শ্রেণীর প্রাথমিক ধর্ম আলোচনা করো। দেখো, এই যে প্রাথমিক ধর্মের কথাটা এখানে বলা হচ্ছে, প্রাথমিক ধর্ম মানে সেগুলো কিন্তু পরীক্ষায় আসলো কি কি ধর্ম আছে তুমি লেখো, এরকম নয়। কিন্তু অঙ্ক করতে গেলে তার প্রয়োগের দিকে আমাদের দেখতে হবে, তখন আমরা দেখব যে এই ধর্মগুলো দারুণভাবে কাজে লাগছে। একদম সহজভাবে তোমাদের বলি যে গুণোত্তর শ্রেণীটা কীরকম। মানে তুমি যদি একটা শ্রেণী দেখো, যেটা একটু আগে আমরা দেখছিলাম 3, 6, 12 ইত্যাদি, আমি 3টে পদই রাখলাম, বাকিগুলো তোমরা অবশ্যই লিখে নিতে পারবে। তা এটার ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে 6কে 3 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, 12কে 6 দিয়ে ভাগ করলেও একই রাশি পাওয়া যায়। এটাকেই আমরা সাধারণ অনুপাত বা আর বলি। তাহলে এবার যদি বলে যে এবিসি 3টে রাশি তারা জিপিতে আছে, এবিসি জিপিতে আছে, তাহলে তুমি বুঝতে নিশ্চয়ই পারছো যে জিপিতে আছে কথাটা বলা মানেই হচ্ছে গুণোত্তর প্রগতিভুক্ত বা গুণোত্তর শ্রেণীভুক্ত। তো সেটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি জিপিতে আছে। তার মানে এখানে নিশ্চিতভাবে বি বাই এ ইকলস টু সি বাই বি হবে অবশ্যই, কারণ বি বাই এ হচ্ছে সাধারণ অনুপাত, আবার সি বাই বিটাও হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইকলস টু এসি হবে। অর্থাৎ আমরা একটা ধর্ম দেখলাম, সেটা হচ্ছে এবিসি, এই 3টে সংখ্যা যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় বা সাধারণ কথায় জিপিতে থাকে, তাহলে বি স্কোয়ার এসির সঙ্গে সমান হয়। অন্যভাবে বললে মাঝের সংখ্যাটার বর্গ প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে সমান হয়। মানে এবিসির মধ্যে মাঝের সংখ্যাটা কি না, মাঝের সংখ্যাটা হচ্ছে বি, তার বর্গ মানে বি স্কোয়ার, সেটা প্রথম আর তৃতীয়র গুণফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ যারা ইংরেজিতে পড়ো, অনেকে তোমরা 11 ক্লাসে চলে এসে বাংলা মাধ্যম থেকে ইংরেজিতে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ো, তাদের জন্য বলছি স্কোয়ার অফ দ্য মিডল ইকলস টু প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড থার্ড, তার মানে বি স্কোয়ার ইকলস টু এসি। তার মানে এইটাই হচ্ছে আমাদের জিপির প্রাথমিক ধর্ম। বোঝা গেল? এবার ভেরিফিকেশনের কথা একটা বলতেই হয়। ধরো 3, 6 আর 12 এই 3টে সংখ্যা জিপিতে আছে, তা আমরা কি করে বুঝবো জিপিতে আছে? আমরা মাঝের সংখ্যাটাকে বর্গ করব, অর্থাৎ 6 বর্গ 36 হবে, সেটা প্রথম আর তৃতীয়র গুণফলের সঙ্গে সমান হবে। দেখো 3 আর 12কে গুণ করলেও 36 হচ্ছে। তাহলে আমরা এটা দিয়ে জাজ করতে পারলাম যে হ্যাঁ, এই সংখ্যাগুলো জিপিতে আছে। পরবর্তী ধর্মে আমি চলে যাই। পরবর্তী ধর্ম মানে কি বলো তো? ধরো 2টো জিপি সিরিজ আছে, বা একটা জিপি সিরিজ দিয়ে আমরা আরেকটা নতুন জিপি সিরিজ তৈরি করতে পারি। কীরকম? এবিসি জিপিতে আছে, এবিসি এরা জিপিতে আছে। তাহলে আমরা বলতে পারি কে ইন্টু এ, কে ইন্টু বি, কে ইন্টু সি এরাও কিন্তু জিপিতে থাকবে। কেন থাকবে? সেক্ষেত্রে কেটা কীরকম হতে পারে? কেটা 0 নয় এমন যে কোনো সংখ্যা, 0 নয় এরকম যে কোনো সংখ্যা, 2 হতে পারে, 5 হতে পারে, -3/4 হতে পারে, √2 হতে পারে, কিন্তু 0 হলে চলবে না। যাই হোক, তাহলে এটা কেন হচ্ছে? ঠিক আগের ধর্মটাকে আমরা কাজে লাগাই। এই কে ইন্টু বি, এটাকে বর্গ করি, এটাকে বর্গ করলে কে স্কোয়ার বি স্কোয়ার আসলো। আবার দেখো কে এ আর কে সিটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি? কে স্কোয়ার এসি আসলো। কে স্কোয়ার কেটে দিতে পারলাম, তাহলে বি স্কোয়ার মানে এসি হলো। তা বি স্কোয়ার মানে যদি এসি হয়, সেটা ওই ধর্মটাকে পালন করছে যে এবিসি জিপিতে আছে। সুতরাং আমরা বলতে পারছি যে এটা একটা ধর্ম হলো। কে এর মান যে কোনো রাশি হতে পারে, শুধু 0 নয়। আচ্ছা, আমরা এরপরে এরপরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র। সমষ্টি নির্ণয় সূত্রটি লেখো। এর পরের প্রশ্ন। হ্যাঁ, এপি সিরিজ যখন তুমি করেছিলে তখন তুমি দেখেছিলে সমষ্টি নির্ণয়ের সূত্র একটা ছিল। তো সেরকম জিপিরও সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। এখন সূত্র মানে হচ্ছে একটা বড় যোগের সংক্ষিপ্তকরণ। তা আমরা যদি ম্যানুয়ালি যোগ করি, 4টে পদের আমরা যোগ করতে পারবো। 40টা পদের হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে, তার জন্যই তো সূত্রের প্রয়োজন। তাহলে কি বলা হচ্ছে সূত্রটা? সমষ্টির সূত্র। তাহলে এসএন কাকে চিহ্নিত করে? আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম এপি পড়তে গিয়ে যে এসএন মানে হচ্ছে কোনো একটা প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এসএন মানে লিখতে পারি এক্ষেত্রে এ প্লাস এ আর
প্লাস এ আর স্কোয়ার, প্রথম তিনটে পদ লেখা হয়ে গেল। এইভাবে কন্টিনিউ করতে করতে শেষে গিয়ে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখা হলো। বেশ, তার মানে এস এন কাকে চিহ্নিত করছে? প্রথম এন সংখ্যক পদের সমষ্টিকে। এবার আমরা কি করছি? আর দিয়ে এটাকে গুণ করছি। আর দিয়ে গুণ করলে আর ইন্টু এস এন, এটা কি হবে না, এটা হবে এ আর প্লাস এ আর স্কোয়ার। এইভাবে শেষ পদটার তলায় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, একবার শেষে এসে এ আর টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা আর দিয়ে গুণ করে ওটাকে শিফট করলাম। শিফট করলাম মানে একটা টার্ম ছেড়ে লিখলাম। এবার সেকেন্ড থেকে ফার্স্ট এরটা যদি আমরা বাদ দিই তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু এস এন, এদিকে আসবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। সেকেন্ড রিলেশন মাইনাস ফার্স্ট রিলেশন করা হয়েছে, তাহলে এস এন মানে আমরা লিখতে পারবো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। তাই এটা গেল আমাদের সমষ্টির সূত্র, তার প্রয়োগটাও আমরা এক্ষুনি দেখব কিছু অঙ্কে। এ প্রসঙ্গে বলে দেওয়া দরকার, এই সূত্রটা আমরা তখনই লিখব যদি আর এর মানটা একের বেশি হয়। আবার এই সূত্রটাকে আমরা একটু অন্য ভঙ্গিমায় প্রকাশ করব, সেটা হয়ে যাবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এ প্রসঙ্গে বলি, এই দুটোর অ্যালজেব্রিক স্ট্রাকচার কিন্তু সেম, দুটোর মান একই হয়, কিন্তু এটা একটা ফর্মালিটি। যদি আর এর মান একের কম হয় তখন আমরা এই দ্বিতীয়ভাবে সূত্রটাকে প্রকাশ করব। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো গুণোত্তর প্রগতিভুক্ত কোনো একটা শ্রেণী যদি তুমি পাও, সেক্ষেত্রে তার প্রথম পদ যা খুশি হতে পারে, অবশ্যই অশূন্য কোনো একটা সংখ্যা হতে হবে। আর সাধারণ অনুপাত কমন রেশিওটাকে এক হলে চলবে না। কমন রেশিওটাকে বা আর এর মান একের বেশি হতে পারে বা একের কম হতে পারে, কিন্তু কখনোই এক হতে পারে না। তা এক হলে কি হচ্ছে না, এই সূত্রটার দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি এর নিচে রয়েছে আর মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস আর। তা আর এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে নিচে শূন্য হবে, অর্থাৎ এটা অসংজ্ঞাত হয়ে যাবে, মান আমরা বার করতে পারবো না। তাহলে এটা আমাদের বোঝা গেল যে এটা হচ্ছে গুণোত্তর শ্রেণীর সমষ্টির সূত্র। আমরা এবার পরের সমস্যাটায় যাই, পরের প্রশ্নে যাই। বেশ, পরের প্রশ্ন হচ্ছে গুণোত্তর মধ্যক কি? গুণোত্তর মধ্যক পরের প্রশ্ন। দেখো আমি বলছি, তোমরা কিন্তু খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। গুণোত্তর মধ্যক বলতে তুমি কি বোঝো? একদম। আচ্ছা, তোমরা সমান্তর মধ্যক পড়েছিলে, যেটাকে তোমরা মানে অ্যাভারেজ বা গড়ের সঙ্গে তুলনা করতে পারো। দুটো সংখ্যার সমান্তর মধ্যক হচ্ছে a প্লাস বি বাই টু। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর মধ্যক। এটা অনেকটা তোমাদের ক্লাস 10-এর মধ্য সমানুপাতির মতন। ধরা যাক দুটো সংখ্যা দেওয়া আছে, এ আর বি, দুটোই ধনাত্মক সংখ্যা। তাহলে এর গুণোত্তর মধ্যকটাকে আমরা জিএম নামে চিহ্নিত করি। জিওমেট্রিক মিন থেকে জিএম কথাটা এসছে, সেটা হচ্ছে রুট ওভার অফ এ বি। তার মানে ওই দুটো রাশির গুণফল তার বর্গমূল, সেটাকেই আমরা এর গুণোত্তর মধ্যক বলি। এই প্রসঙ্গে আমরা পরের প্রশ্নটা দেবাশিসবাবু দেখুন, মানে সমান্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যকের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, আমরা সেটাই চলে যাই। সমান্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকের মধ্যে সম্পর্ক বলতে গেলে এরিথমেটিক মিন কথাটা আমাদেরকে বলতে হয়। সমান্তর মধ্যক সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তার মানে দুটো সংখ্যার সমান্তর মধ্যক মানে হচ্ছে তাদের অ্যাভারেজ বা তাদের গড়। তা এখান থেকে একটা খুব দরকারি সম্পর্ক আছে তাদের, যেটা কিন্তু অনেক অঙ্কে আমরা ব্যবহার করতে পারি। যে সম্পর্কটা হচ্ছে যে দুটো সংখ্যার, দুটো কেন, এটা দুটোর বেশি সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা এখানে দুটো সংখ্যার ক্ষেত্রে বলছি, দুটো সংখ্যার সমান্তর মধ্যক তাদের গুণোত্তর মধ্যকের থেকে বেশি অথবা সমান। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখি যে এ এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি এম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু খুব সহজেই আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন এটা হচ্ছে। দেখো, এম মাইনাস জি এম যদি আমরা করি, এরিথমেটিক মিন মাইনাস জিওমেট্রিক মিন, বিয়োগফলটাকে আমরা কনসিডার করছি, তাহলে সেটা কত আসবে না, এ প্লাস বি বাই টু মাইনাস রুট এ বি। এখান থেকে যদি আমরা হাফটাকে কমন নিই তাহলে কি আসবে, রুট এ মাইনাস রুট বি হোল স্কোয়ার। কেন? তার কারণ এটা আসছে, হাফটা কমন এসে গেল, এ প্লাস বি থাকলো, মাইনাস টু রুট এ বি থাকলো। তা মাইনাস টু রুট এ বি আর ওদিকে আছে এ প্লাস বি, তার মানে সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি স্ট্রাকচার, অর্থাৎ রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ারের একটা গঠন আমরা এখানে পাচ্ছি। তা এটা একটা পূর্ণবর্গ রাশি। তা তোমরা জানো কোনো একটা পূর্ণবর্গ রাশি কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। কোনো একটা বাস্তব রাশির বর্গ কি ঋণাত্মক হতে পারে? তাহলে সেটা আর বাস্তব রাশি থাকে না।
তার মানে তার মান কি হতে পারে? তার মান 0 হতে পারে বা যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে, however large or small, যত ক্ষুদ্র ভাবো বা যত বৃহৎ ভাবো, কিন্তু সেটা একটা পজিটিভ নাম্বার। তার মানে আমরা এখান থেকে দাবি করতে পারি এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে am মাইনাস gm গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 থেকে আমাদের সিদ্ধান্তে চলে আসতে পারি আমরা যে এরিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। বেশ, তাহলে আমরা আবার পরের সমস্যাটায় যাই। পরের সমস্যা আমি তোমাদেরকে বলে দিই, লিখে নাও। অসীম গুণোত্তর শ্রেণীর ধারণাটি উল্লেখ করো। একদম। অসীম গুণোত্তর শ্রেণী বলতে তুমি কি বোঝো? হ্যাঁ, কিছু প্রশ্নে নামের মধ্যেই তার উত্তর লুকিয়ে থাকে। অসীম গুণোত্তর শ্রেণী, গুণোত্তর শ্রেণী মানে জিপি, তোমরা যেটা আলোচনা আমরা করছি আজকে, তোমরা শুনছো। তো অসীম মানে যার অসীম সংখ্যক পদ আছে, একটা দুটো নয়, গুনতে পারবো না, তার শেষ নেই। তা এরকম অসীম শ্রেণী যেটার আলোচনা আমরা ক্লাস 11-এ সেভাবে পাবো না, এই অসীম গুণোত্তর শ্রেণীটাই আমরা এখানে আলোচনায় পাবো। তা ধরা যাক আর হচ্ছে তোমার কমন রেশিও বা সাধারণ অনুপাত, যেটার মানটা একটা প্রকৃত ভগ্নাংশ। ধরা যাক বলেছি, আমি কিন্তু কখনো বলিনি যে আর এর মানটা -1 এবং +1-এর মধ্যেই সীমাবদ্ধ। আমি শুধু বলেছি আর এর মানটা 1 হতে পারে না, 1-এর বেশি হবে অথবা -1-এর কম হবে। তাহলে এটা আমরা ধরে নিলাম যে আর একটা প্রকৃত ভগ্নাংশ, 0 নয়, এরকম একটা প্রকৃত ভগ্নাংশ, সেটার নেগেটিভ হতে পারে, ঋণাত্মক হতে পারে, পজিটিভ হতে পারে, মানে -2/5ও হতে পারে, আবার 1/7ও হতে পারে। তা এটা ধরে নেওয়ার পর আমরা যদি মনে করি যে আচ্ছা এসএনটা কি না, আটটা যেহেতু ভগ্নাংশ 1-এর কম, তাহলে এসএন মানে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা আমরা লিখতে পারি। কিন্তু প্রগতিটা যদি অসীম সংখ্যক পদ বিশিষ্ট হয়, মানে তার যদি শেষ না থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে এস ইনফিনিটি এই চিহ্ন দিয়ে লিখতে পারি। তা এস ইনফিনিটি কাকে নির্দেশ করছে? এটার অসীম সংখ্যক পদের যোগফলকে নির্দেশ করছে। এখন দেখো, এটার পরিবর্তে আমরা কি লিখব? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। কিছু জিনিস চলে গেল। কি চলে গেল? r টু দি পাওয়ার nটাকে আমরা প্রায় 0-র সঙ্গে তুলনা করতে পারি। কেন করতে পারি? খুব সহজ কথা, আটটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর এনটা হচ্ছে অসীম, অনেক বড়, তুমি যতটা কল্পনা করতে পারো তার থেকেও বড়। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন, যার মান ধরো 2/3 বা 1/7 ইত্যাদি, তার পাওয়ারটা যদি একটা হিউজ নাম্বার হয়, তাহলে তার মানটা ক্রমশ ছোট হতে থাকবে। খুব কমন সেন্স থেকে তোমায় বলি, হাফকে বর্গ করলে 1/4, মানটা কমে গেল। হাফকে ঘন করলে, কিউব করলে 1/8, আরও কমে গেল। হাফের পাওয়ারটা 4 হলে 1/16, আরও কমে যাচ্ছে। তার মানে পাওয়ার যত বৃদ্ধি পাবে, প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশনের ভ্যালু তত ছোট হতে থাকবে। তাহলে এটা ইনফাইনাইটের দিকে যদি অ্যাপ্রোচ করে পাওয়ারটা, তাহলে ওই সংখ্যাটার মান নেগলিজিবল হবে। নেগলিজিবল মানে প্রায় শূন্য হবে। তা নেগলিজিবল বা প্রায় শূন্য হবে বলে আমরা কি করলাম? ওটাকে বর্জন করলাম। কোনটাকে বর্জন করলাম? আমরা r টু দি পাওয়ার nটাকে 0-র সঙ্গে তুলনীয় মনে করে বাদ দিলাম। তাহলে আমাদের সূত্রটা অনেকটা ছোট হলো। এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণীর একটা সূত্র। আমি একটা ছোট্ট উদাহরণের দেখাই, না হলে ব্যাপারটা তোমার কাছে স্পষ্ট হবে না। সেটা হচ্ছে, দেখো, এটা আমাদের বোর্ডে শুধু সূত্রটা লেখা আছে। একটা শ্রেণী আমরা আলোচনা করব, ধরো 1 + ½ + 1/2 স্কোয়ার + 1/2 কিউব, এইভাবে চলছে। এই 1/2 স্কোয়ারটাকে 1/4 লিখতে পারি, পরের সংখ্যাটাকে 1/8 লিখতে পারি, এটা কিছু ব্যাপার নয়। তা আমরা এটা জিপি সিরিজ বা গুণোত্তর শ্রেণী বুঝতে পারছি, শুধু একটাই ফারাক, এটা অসীম সংখ্যক পদ আছে। তাহলে এর মানটা এখানে 1, যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা এ, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। আর এর মানটা কি? আর হচ্ছে কমন রেশিও সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, যেটা হাফ হচ্ছে। তাহলে হাফ হচ্ছে মানে প্রকৃত ভগ্নাংশ, এটা মানছে, এটা হবে। তাহলে তোমায় যদি বলে আচ্ছা এস ইনফিনিটি মানে এটা যদি অসীম সংখ্যক সমষ্টি পদের সমষ্টি চায়, তখন কি হবে? না, a/1 মাইনাস আর, আমরা একটু আগেই সূত্রটা দেখেছি। তাহলে এর বদলে আমি 1 বসাবো, 1 - ½ লিখবো, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2 - 1, ওপরে 2 চলে গেল, আমরা কি পেলাম? শুধু 2 পেলাম। তাহলে আমরা কি পাচ্ছি? এটাকে যে অসীম সংখ্যক পদ বিশিষ্ট এই শ্রেণীটার সমষ্টি হচ্ছে 2।
বেশ, তার মানে এটার থেকে আমাদের টেক্সট বুকে তোমরা দেখবে এরকম প্রচুর অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো অভ্যাস করবে, একটা ফর্মুলার ওপর চ্যাপ্টারটা দাঁড়িয়ে তোমার খুব একটা অসুবিধে হবে না। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা সমস্যার কথা বোধহয় কয়েকটা আমরা সমস্যার সমাধান করব। এবার দেখো সেগুলো এক একটা করে স্যার পড়ে দেবেন। আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো কয়েকটি সমস্যার সমাধান, সেগুলো পরপর বলা রয়েছে এবং একটা হিসেব বলা আছে যে কে এর মান 1 এবং -5/6 হলে তার মান কত। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বলছি। আচ্ছা, সমস্যাটা মানে এখানে অনেকগুলো সমস্যা আছে, আমাদের যে সময় আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো আমরা দেখব। দেখো, অঙ্কের থিওরির ব্যাপারটা খুব বেশি না, সমস্যাটাই মূল। অঙ্ক কষতে হয়, আমরা অঙ্কের কিছু নিয়ম জানি, 2-4টে ফর্মুলা জানি, সেগুলো ভালো করে মনে রাখতে হয়, সেগুলোকে অভ্যাস করতে হয়, তারপর চলে আসতে হয় প্রশ্নমালা, যেটাকে অনুশীলনী বলা যায়। তার থেকে প্রশ্ন ধরে পর অঙ্ক করতে হয়। এই শিক্ষাটাই কিন্তু তোমরা ক্লাস 10 অবধি করে এসছো। ক্লাস 11 কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু বেছে অঙ্ক করা যায় না, এখানেও কিন্তু প্রতিটি অঙ্ক করতে হয়, এবং উদাহরণমালার যে অঙ্কগুলো, বুক অথর যে অঙ্কগুলো উদাহরণমালায় রেখেছেন, ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, সেই অঙ্কগুলোকে আলাদা অঙ্কর মর্যাদা দিতে হয়, সেগুলোকেও করতে হয়। ঠিক আছে, যাই হোক, আমরা একেবারে শুরুর জায়গায় রয়েছি, সবে তোমরা 11-এ এসেছো, আস্তে আস্তে ধাতস্থ হবে। কিন্তু পুরনোর সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি, ক্লাস 10 অবধি যেমন একটা প্রশ্নমালার 2টো অঙ্ক ছেড়ে তুমি শেষ করতে না, এখানেও যেন সেটা থাকে। আমরা একদম সাধারণ অঙ্ক থেকে শুরু করি। প্রথম একটা অঙ্ক তোমরা লিখকেও নাও, একটা হচ্ছে ধরো 2k - 1 একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 2k + 1, আর একটা হচ্ছে 5k + 4। তার মানে 3টে সংখ্যা আমি লিখেছি, 2k - 1, 2k + 1 এবং 5k + 4। সংখ্যাগুলি জিপিতে আছে, সংখ্যাগুলি গুণোত্তর প্রগতিভুক্ত, যেটাকে আমরা সংক্ষেপে জিপিতে আছে কথাটা বলছি। এবার কি চাইছে, কে এর মান কত, কে সমান কত। আমরা একটু আগে একটা আলোচনা করলাম যে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা জিপিতে থাকলে কি হয়, মাঝের সংখ্যাটার বর্গ প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে সমান হয়। স্কোয়ার অফ দ্য মিডল ইকুয়ালস টু প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড থার্ড। তাহলে 2k + 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2k - 1 মাল্টিপ্লাইড বাই 5k + 4। আশা করি বুঝতে পারা যাচ্ছে। এবার আমরা ভেঙে লিখব, ভেঙে লিখলে এটা আসছে 4k² + 4k + 1, ওদিকে কত আসছে, 2k আর 5k আছে, মানে 10k², আর এখানে -5k, আর এখানে তোমার +8k, তার মানে +3k, আর -4। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 6k² - k - 5 = 0। তাহলে আমরা খুব সহজেই একটা ক্লাস 10 লেভেলের একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, যে 6k² - k - 5 = 0। মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। দ্বিঘাত সমীকরণ হয় মিডল টার্ম ফ্যাক্টর, না হলে শ্রীধর আচার্যর নিয়মে তোমাকে যেতে হয়। তা আমি এটা মিডল টার্ম ফ্যাক্টর করতেই পারি। 6k² - তোমার 6k + 5k - 5 = 0। অর্থাৎ এখান থেকে ফ্যাক্টর করলে কে এর 2টো মান পাবো, একটা মান 1 আর একটা হচ্ছে -5/6। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কে এর কোন মানের জন্য জিপিতে থাকবে। প্রশ্নটা সেরম ছিল, কে এর 2টো মানের জন্য থাকবে, একটা মান হচ্ছে 1 আর একটা মান হচ্ছে -5/6। তার মানে এটা একটা 2 নম্বর মানের প্রশ্ন, পরীক্ষায় এলে এটার জন্য তুমি 2টো নম্বর পাবে। এর পরের প্রশ্নটায় আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা কি বলেছে, সেটা হচ্ছে আমরা কয়েকটা পরপর পদ লিখছি যারা গুণোত্তর প্রগতিভুক্ত। সেই প্রগতিটার কোনো একটা নির্দিষ্ট পদ দেওয়া রয়েছে, সেটা কততম পদ সেটা জানতে হচ্ছে। ধরো আমি শ্রেণীটা এইভাবে লিখছি, √3, 3, 3√3, এইভাবে আমরা চলছি। এবার এই শ্রেণীটার কোনো একটি পদ আছে 729। তার মানে এই যে শ্রেণীটা আমরা লিখেছি, এই শ্রেণীর কততম পদ 729 হবে। বেশ, তাহলে আমরা জানি না কততম পদ হবে। আমরা লক্ষ্য করছি √3কে √3 দিয়ে গুণ করে 3 পাওয়া গেছে, আবার সেই 3কে √3 দিয়ে গুণ করে 3√3 পাওয়া গেছে, তারপরে আবার তাকে একটা √3 দিয়ে গুণ করলে 9 পাওয়া যাবে, সেটা অঙ্কে উল্লেখ নেই। তাই এইভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে 729 পৌঁছতে অনেকটা সময় লাগবে। তার জন্যে কি দরকার,
পদ নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা আলোচনা করেছি একটু আগে, সেটার ব্যবহার দরকার। তা আমরা ধরে নিচ্ছি যে এটার কততম পদে 729 আছে, না n-তম পদে আছে। তার মানে tn মানে আমরা দাবি করছি 729। এবার দেখো tn মানে কি, না a ইন্টু r টু দি পাওয়ার n-1, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 729। এখন দেখো এর মানটা তুমি দেখতে পাচ্ছ √3, এ নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো ভুল বোঝার ব্যাপার নেই। যেটা দিয়ে শুরু হচ্ছে প্রগতিটা সেটাই হচ্ছে তোমার এ। কমন রেশিও, সাধারণ অনুপাত, যেটাকে আমরা আর দিয়ে সূচিত করেছি, আরটা আমরা কি করে বার করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমি খানিক আগেই তোমাদের জন্য লিখছিলাম, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করতে পারো, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করতে পারো। চোখের সামনে দ্বিতীয় ভাগ প্রথম করাটাই আমাদের সুবিধাজনক, অর্থাৎ 3/√3 আমরা বার করছি। সেটা কত বেরোচ্ছে, না সেটাও √3 বেরোচ্ছে। তাহলে এর মানটা আমরা পেলাম √3, আর আর এর মানটাও আমরা পেলাম √3, দুজনেই √3। তাহলে আমরা এই যে সমীকরণটা লিখেছিলাম a ইন্টু r টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 729, সেখানে আমরা বলতে পারি যে √3 ইন্টু √3 পাওয়ারটা n-1 ইজ ইকুয়ালস টু 729। বোঝা গেল? তাহলে √3 মোট পাওয়ার কত হলো, √3 পাওয়ারটা হয়ে গেল n-2। কেন না, প্রথমে তো √3 পাওয়ার 1 লেখা আছে, কিছু নেই মানে তো 1, আর পরে আছে n-1, তাহলে ওই দুটো পাওয়ার যোগ হয়। তোমরা ক্লাস 9-এ সূচক পড়েছিলে, তাহলে সেটা n-2 হয়ে গেল। আর ডান দিকটাকে আমরা কি লিখতে পারি, দেখো 81 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 81 ইন্টু 9 মানেই হচ্ছে তোমার 729। তাহলে 81 মানে 3 টু দি পাওয়ার 4, আর 9 মানে 3 স্কোয়ার, তার মানে এটা 3 টু দি পাওয়ার 6 এসে গেল। তার মানে আমরা n-2 এর মানটা অনায়াসে বার করতে পারছি 6, তাহলে n এর মানটা আমরা বার করে নিলাম। আশা করি বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রসঙ্গ বলা দরকার, না এখানে 6 যে তুমি দেখছো, কিন্তু এটাকে তো আবার √3 পাওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে √3 পাওয়ারটাকে আমরা লিখতে পারি কত, না 12। কি তোমরা বুঝতে পারলে? আমরা এখানে যেটা লিখেছিলাম বাঁ দিকে, √3 পাওয়ারটা হচ্ছে n-2, আর ডান দিকে 3 টু দি পাওয়ার 6 লিখেছিলাম। 3 টু দি পাওয়ার 6 ঠিক লেখা, কিন্তু সেটাকে লেখা যায় √3 পাওয়ারটা 12। যখন পাওয়ার তুলনা করব তখন বেসের সংখ্যাগুলো সেম হতে হবে। তার মানে n-2টাকে আমরা 12 লিখতে পারি, তার থেকে আমরা n এর মানটা বার করতে পারি। বেশ, পরবর্তী সমস্যাটা আমি আবার চাই। একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, কে রয়েছে ফোনে? হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, তোমাকে কে বলছো, তুমি কোথা থেকে বলছো একটু বলো প্লিজ। আমি গড়বেতা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শিল্পা ঘোষ বলছি, গড়বেতা হাই স্কুল থেকে। বেশ, বলো কি তোমার প্রশ্ন। তোমার স্যার আমি বলছি যে আপনি যে একটু আগে একটা গুণ করলেন না, ওই 2k মাইনাস 1 আর এটা কি 5k মাইনাস 3 প্লাস 3, ওইটা কিভাবে সরাসরি করলেন? যেটা গুণ করলেন স্যার, ওটা শোনো, আমি তোমায় বলি, ওটা ভুল নয়, তুমি শুনতে থাকো বলছি। আমি মিডল টার্ম, উনি গুণ বললেন মনে হয়, গুণ করলেন যেটা। আচ্ছা তুমি কি প্রথম প্রশ্নটার কথা বলছো, কে এর মান নির্ণয়? হ্যাঁ। আচ্ছা, তুমি প্রথম প্রশ্নটা, অর্থাৎ কে এর যে দুটো মান বেরোলো 1, -5/6, ওইটার প্রসঙ্গে তুমি বলছো? হ্যাঁ শোনো, দেখো এটা একদম প্রথমে আমি বলেছিলাম, আমি আবার একটু তোমাকে স্মরণ করে দিই। তা এই প্রশ্নটা যেটা ছিল, তুমি একটু তোমার জন্য আমি ফিরে আসছি সেই জায়গাটায়। আপনি যে গুণটা করলেন সেটা কিভাবে করলেন সেটাও জিজ্ঞেস ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুণটা কি করে করলাম? গুণটা তো খুব সহজ কথা, গুণ কি করে ব্যাখ্যা করি 11-এ, যাই হোক চেষ্টা করছি। আচ্ছা দেখো, গুণটা যেভাবে হয়েছে, একটা দিকটা ছিল 2k + 1, তার বর্গ করেছিলাম। এটা হচ্ছে 2k - 1 মাল্টিপ্লাইড বাই 5k + 4। এখন এই গুণটা তো তুমি ক্লাস 7 থেকে গুণ করছো, আমরা মুখে মুখে করতে পারি। বাঁ দিকটা হোল স্কোয়ারে ভেঙে দিলাম, 4k² + 4k + 1, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, a + b হোল স্কোয়ার। আর এটা 5k আর 2k গুণ করলে কত আসছে, 10k²। আচ্ছা, এটা -5k আসছে, 4 দুগুণে 8 প্লাস 8k আসছে, আর ওটা -4 আসছে। এই ভেঙে আমি লিখিনি, আমি সরাসরি লিখেছিলাম।
তার কারণ আমি মনে করেছিলাম যে এটা তোমরা 11 ক্লাসে চলে এসছো, এই গুণটা তুমি করে নিতে পারবে, বুঝে নিতে পারবে। একটা স্টেপ হয়তো তোমার বেশি লাগবে। তারপরে আমি কি করেছিলাম, পক্ষান্তর করে 6k² - k -5 = 0 লিখেছিলাম। এখানেও একটা স্টেপ জাম্প করেছিলাম, কিন্তু এই কাজটা তো ক্লাস 10 লেভেলের কাজ। এবার মিডল টার্ম ফ্যাক্টরটা নিশ্চয়ই করতে পেরেছো। যাই হোক, আমরা পরের সমস্যায় যাই। আমাদের অনেকগুলো সমস্যা করতে হবে। এরপরে আমরা একটা সমষ্টির সূত্রর যেখানে প্রয়োগ, সেরকম একটা অঙ্ক আমরা দেখব। এখানে বলা হচ্ছে, ধর একটা শ্রেণী আমরা লিখছি, যে শ্রেণীটা এরকম 1 - 2 + 4 - 8, মানে এগুলোকে আমরা বলি অল্টারনেটিং সেজ। মানে কি, প্রথমটা প্লাস, তারপরে আবার মাইনাস, তারপরে একটা প্লাস, এইভাবে চলতে থাকছে। এভাবে বলা হচ্ছে এর দশম পদ অবধি যোগফলটা কত, অর্থাৎ প্রশ্ন হচ্ছে S10টা কত। S10 বার করতে গেলে আমাদের দু রকম সূত্র আছে। আমি একটু আগে বলছিলাম, যদি r এর মান 1-এর বেশি হয় তাহলে একটা সূত্র, আর r এর মান 1-এর কম হলে তখন সূত্রটা কি হয়ে যাবে না, a × 1 - r⁻10 / 1 - r। ঠিক আছে, এখন প্রশ্ন আছে এখানে r এর মানটা কত, না r এর মানটা এখানে -2। আর মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দেখতে পাচ্ছ -2কে 1 দিয়ে ভাগ করলে -2 হচ্ছে। আর এর মান কত, এ যেটা দিয়ে শুরু হয় সেটা 1। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এর জায়গায় 1 বসালাম, 1 - এটা -2 এর পাওয়ারটা 10, আর নিচে তোমার কি থাকছে না 1 - -2, অর্থাৎ উপরে কি এলো না, উপরে এলো 2⁻10 মানে 1024। তাহলে এই গুণটা তো তোমাকে করতে হবে বা আলাদাভাবে দেখে নিতে হবে, বা যাদের জানা আছে 2⁻10 মানে 1024 সে সরাসরি লিখতে পারে। ঠিক আছে, তাহলে 1024 আমরা লিখলাম, তার থেকে 1 বাদ যাচ্ছে, তাহলে ঋণাত্মক চিহ্ন নিয়ে 1023 আমরা লিখছি, আর নিচে কিন্তু 3 আসছে। 3 দিয়ে কাটাকুটি করলে এটা আসছে -341। তাহলে এই শ্রেণীটার সমষ্টিটা আমরা জানতে পেরে গেলাম। এর পরবর্তী সমস্যায় যাব, সেটা হ্যাঁ শিওর। আচ্ছা, কে আছো ফোনে? হ্যালো। একটু শোনো, একটা কথা একটু জোরে বলতে হবে তোমাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। শোনো, জোরে একটু বলবে, পরিষ্কারভাবে। টিভির ভলিউমটাকে মিউট করে নেবে। হ্যাঁ হ্যাঁ, মিউট করা আছে। বেশ, বলো কি প্রশ্ন তোমার। তুমি আগে বলো, কে বলছো, কোথা থেকে বলছো? আমি মুর্শিদাবাদ থেকে অরিত্র দুবে বলছি, ক্লাস 7-এ পড়ি। ওকে অরিত্র, স্বাগত, বলো। বলছি স্যার, যখন আমি গুণোত্তর পদ্ধতিতে যে মানগুলো আছে a⁴n - 1, যে গুণোত্তর পদ্ধতির অঙ্কগুলো করছি, সেগুলোকে পাশে লিখে দিতে হবে যে a = কত, r = কত। বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ অরিত্র, শুনতে থাকো। তোমার উত্তর স্যার বলছি। হ্যাঁ, পরীক্ষায় অবশ্যই যখন অজানা রাশির এগেনস্টে কোনো একটা ভ্যালু, নোন ভ্যালু তুমি রিপ্লেস করছো জানা মান, সেক্ষেত্রে এটা উল্লেখ করে দিলে ভালো হয়। তাহলে যিনি খাতাটা দেখছেন তার কাছে ওটা ভালো নিশানা, হ্যাঁ, যে ছেলেটি বা মেয়েটি খুব ভালো লিখেছে। তা যদি তুমি ওটা উল্লেখ না করো, তাহলে তোমার পরীক্ষায় নম্বর কেটে নেওয়া হবে এরকম নয়, কিন্তু তুমি উল্লেখ করবে। তাতে কী হবে, তোমার সিলি মিস্টেকটাও হবে না, সেটার থেকে তুমি রেহাই পাবে, প্লাস পরীক্ষকও সন্তুষ্ট হবেন। তুমি এবার থেকে সেটা লেখা প্র্যাকটিস করো, অঙ্ক দেখতে থাকো। আমরা পরের সমস্যাটায় যাচ্ছি। সেটা হচ্ছে, ধরো 3টে সংখ্যার সমষ্টি 39/10 যারা জিপিতে আছে, এবং তাদের গুণফল 1 যদি হয়, সংখ্যাগুলো কি হবে। তার মানে প্রশ্নটা আরেকবার বলি, তোমরা আস্তে আস্তে শোনো। 3টি সংখ্যা জিপিতে আছে যাদের সমষ্টি কথাটা লিখছি, 3টে সংখ্যা জিপিতে আছে যাদের সমষ্টি হচ্ছে 39/10, আর গুণফল হচ্ছে 1। সংখ্যাগুলো কি কি, প্রশ্ন এটাই। তাহলে আমরা একটা কাজ করি, 3টে সংখ্যা জিপিতে আছে, তাহলে আমরা সংখ্যাগুলো a/r, a আর ar ধরে নিলাম। আমরা ar² ধরতে পারতাম, কিন্তু a/r, a আর ar ধরে নেওয়ার সার্থকতা কি? সেটা হচ্ছে এই 3টেকে গুণ করলে 8টা কেটে যাবে, a³ মানে 1 পাবো, তার থেকে এটা আমরা সহজেই বার করে নিতে পারবো। এটাই উদ্দেশ্য। এরকম ধরনের ঘটনা আমরা এপি সিরিজের বেলাতেও 2-1টা ক্ষেত্রে দেখিয়েছি। তাহলে আমাদের এখানে দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে সমষ্টি মানে আমরা লিখছি a + a/r + ar = 39/10,
আর তোমার গুণফল মানে এই তিনটে রাশিকে গুণ করলে আসছে এ কিউব মানে 1, আশা করি বুঝতে পারছো। এ বাই আর, এ আর এ আর, এই তিনটে রাশিকে গুণ করলে এ কিউব আসে। তো এ কিউব মানে এ 1 হওয়া মানে এর মানটা 1 হওয়া। এর মানটা তুমি প্রথম সমীকরণটায় বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস আর ইকুয়ালস টু তোমার 39/10। তাহলে তুমি পাচ্ছ আর প্লাস 1 বাই আর ইকুয়ালস টু 29/10। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি একটা দ্বিঘাত সমীকরণ পেলে, যেটা ক্লাস 10-এর একটা দ্বিঘাত সমীকরণ। এই ধরনের অঙ্ক তুমি করেছো। তাহলে আমরা এটাকে সরল করলে লিখতে পারি 10r² মাইনাস 29r প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটা কীরমভাবে আমরা করব? আমরা সহজেই করতে পারি। কীরমভাবে? 29কে 100 দুটো গুণিতকের যোগফলে লেখা। তো 100 দুটো গুণিতক মানে হচ্ছে, গুণিতক না গুণনীয়ক, সেটা হচ্ছে 25 আর 4। 25কে 4 দিয়ে গুণ করলে তোমার 100 পাওয়া যায়। 25কে 4 দিয়ে গুণ করলে 100 পাওয়া যায়। তাহলে আমরা এটা লিখতে পারি 10r² মাইনাস 25r মাইনাস 4r প্লাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা আমরা এই অংশটা ওপরে যাই, বোর্ডে দেখাই। তাহলে এখান থেকে আমরা সরাসরিভাবে যেটা করে নিতে পারি, প্রথম দুটো রাশি 10r² মাইনাস 25r এর থেকে 5r কমন নিতে পারি। 5r কমন নিলে কত আসবে? 2r মাইনাস 5। পরের দুটো রাশি থেকে -2 কমন নিলে 2r মাইনাস 5। অর্থাৎ আর এর দুটো মান পাচ্ছি, একটা 2-এর 5 আর একটা কত না 5-এর 2। আর এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, এর মানটাও পেয়ে গেছি। এবার আমরা সংখ্যাগুলোকে কি ধরেছিলাম? আমরা সংখ্যাগুলোকে ধরেছিলাম এ বাই আর ছিল প্রথমটা, দ্বিতীয়টা ছিল এ, আর তৃতীয়টা ছিল এ আর। তা এর মান 1 আর আর এর মানটা যদি আমরা 2-এর 5 মনে করি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 5-এর 2। এ মানে 1, দ্বিতীয় সংখ্যাটা 1। তৃতীয় সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যাটা হবে 2-এর 5। এটা কি করলাম আমরা? আমরা 2-এর 5 আর এর মান ধরে এটা দেখালাম। তাহলে আমাদের সংখ্যা তিনটে কি বেরোলো? 5-এর 2, 1 এবং 2-এর 5। এবার যদি আমরা আর এর মানটাকে 5-এর 2 মনে করি, তাহলে প্রথম সংখ্যাটা হবে 2-এর 5, দ্বিতীয়টা একই থাকবে, আর শেষেরটা হবে 5-এর 2। তাহলে সংখ্যার বিচারে এই দুটো কিন্তু আলাদা নয়। সংখ্যাগুলি নির্ণয় করো। তুমি 5-এর 2 1, 2-এর 5 বলছো, অথবা 2-এর 5 1, 5-এর 2 বলছো, তাতে কিছু ফারাক পড়ে না। কিন্তু তোমায় যদি বলে ওই গুণোত্তর শ্রেণীটা নির্ণয় করো, তখন কিন্তু তোমায় দুটোই উল্লেখ করতে হবে। অর্থাৎ এই যে দুটো শ্রেণী, এই দুটো শ্রেণীর মধ্যে ব্যবহৃত সংখ্যাগুলো একই আছে, কিন্তু তাদের ক্রমটা তো আলাদা। তো ন্যাচারালি তাদের প্রথম পদগুলো আলাদা, সাধারণ অনুপাতটাও আলাদা। সুতরাং শ্রেণী বললে এরকম দুটো শ্রেণী তুমি পাচ্ছ, এবং সেটাকে পৃথকভাবে উল্লেখ করে দেওয়াটা খুব জরুরি। আমরা পরের সমস্যাটায় চলে যাই। সেটা হচ্ছে, আমি কয়েকটা মানে যোগফলের ধারণা তোমাদের কাছে রাখবো, যে ধরনের সমষ্টি নির্ণয় করার অঙ্ক আমরা পরীক্ষায় অনেক ক্ষেত্রে দেখতে পাই। আমাদের সময় একটু কমের দিকে চলে যাচ্ছে, আমি একটু স্পিডে করতে হচ্ছে, একটু মন দিয়ে দেখো, পারবে বুঝতে। 7 প্লাস 77 মানে 77 প্লাস 777, এইভাবে ধরো কোনো একটা শ্রেণী রয়েছে, n পদ পর্যন্ত, তার যোগফল বার করতে দিয়েছে। এখানে আমি n লিখলাম, 10টা পদের যোগফলও হতে পারতো, 20টা পদের যোগফলও হতে পারতো। যাই হোক, n দিয়ে আমরা জেনারেলাইজ করছি। এটাকে আমরা কি করে করবো না, 7টা কমন নিলাম, পড়ে থাকছে 1 প্লাস 11 প্লাস 111। এইভাবে আমরা এই শ্রেণীটার টিএনটায় গেলাম। অর্থাৎ প্রথমে যে টিএনটা লিখেছিলাম সেটা কাকে নির্দেশ করছে? 7 প্লাস 77 প্লাস 777, ওই সিরিজটার টিএন, এনতম পদ। এখন হচ্ছে 1 প্লাস 11 প্লাস 111, এইভাবে তার টিএন। অর্থাৎ এখানে এই টিএন বলতে আমরা বুঝতে পারছি যে এন সংখ্যক 1 পরপর লেখা আছে। এবার আমরা কি করছি, 7/9 একটা 9 দিয়ে ভাগ করছি এবং গুণও করব। তাহলে 9 এলো প্রথমটা, তারপরে 99 এলো, তারপরে 999 এলো। এইভাবে এই শ্রেণীটার এনতম পদ অবধি আমরা পৌঁছলাম। এবার দেখো 7/9 পরে এই যে আমরা 9টা লিখছি, সেটা তো 10-1, 99 মানে 10 স্কোয়ার মাইনাস 1, 999 মানে হচ্ছে 1000-1, যেটাকে আমরা 10 কিউব -1 বলতে পারি। তাহলে এনতম পদে গিয়ে কি পাবো? 10 টু দি পাওয়ার n-1।
তাহলে আমরা লক্ষ্য করলাম এখান থেকে দুটো শ্রেণী পাওয়া যাচ্ছে। প্রথমটা কি ধনাত্মক পদগুলোকে নিয়ে, যেগুলোকে আমরা জিপি সিরিজ দিয়ে কাজ করতে পারি, যেটা জিপি সিরিজ তোমরা বুঝতেও পারছো। আর পরে আরেকটা -1 করে প্রত্যেকটা টার্মের সঙ্গে রয়েছে। কতগুলো -1 আছে না, n সংখ্যক -1 আছে। তা n সংখ্যক -1টাকে আমরা -n দিয়ে চিহ্নিত করলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 7/9, 10, 10 স্কোয়ার ইত্যাদি। এখানে কমন রেশিওটা 1-এর বেশি, সুতরাং 10 × 10⁻n-1 ডিভাইডেড বাই 10 - 1 - n। এটা গেল আমার উত্তর। কিছুটা সরল তোমায় করতে হবে, যেমন ধরো 10 - 1 মানে 9, সেটা আমি লিখে দিইনি, যেটা তোমার জন্যই রেখে দিলাম, তুমি নিশ্চয়ই সেটা করতে পারবে। ঠিক আছে, আমরা এরকম আরও অনেক শ্রেণী বইতে পাবো, উদাহরণে প্রচুর অঙ্ক দেয়া থাকবে, সেগুলো দেখো, সেগুলো দেখে অনুশীলনের অঙ্কগুলো তোমরা অভ্যাস করো। আমি পরবর্তী সমস্যায় যাব, দেবাশিসবাবু একটু বলে দেবেন এগুলো কি করে আবার পাওয়া যায়। একদম, আমি আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা একটু বলে দিন। হ্যাঁ, সেটা বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে তোমরা যদি পরেই ক্লাস ফলো করতে চাও, তোমরা সিটিভিএন এর ফেসবুক পেজে যাবে, এডুকেশন অনলাইন লিখবে বা অনলাইন এডুকেশন লিখবে, লিখে আজকের ডেট দেবে, দিয়ে সার্চ করলে তোমরা আজকের প্রোগ্রাম পেয়ে যাবে ফেসবুক থেকে, সিটিভিএন এর ফেসবুক পেজে। তোমরা ইউটিউবেও যদি লেখো যে এডুকেশন অনলাইন আজকের তারিখ দিয়ে, তোমরা এই অনুষ্ঠান পাবে। যারা সরাসরি দেখছো তারা ডেফিনেটলি আজকে ফোনও করতে পারো। এখন সরাসরি যেরকমভাবে দুজন তাদের সমস্যা নিয়ে কথা বললো যারা ছাত্র এবং ছাত্রী, তাদের মতো তুমিও কথা বলতে পারো। একদম একদম। আচ্ছা শোনো, এবার আমরা একটা সমস্যায় আসছি। এই সমস্যাটা কীরকম না, এবিসি জিপিতে আছে। তোমরা বোর্ডটা একটু দেখো, বুঝতে পারবে যে এবিসি জিপিতে আছে। আমাদের প্রমাণ করতে হবে a² + ab + b² ডিভাইডেড বাই bc + ca + ab মানে b + a প্লাস সি প্লাস বি। এটা দুভাবে করা যেতে পারে, আমি দুভাবেই তোমাকে বলছি। আমরা দেখেছি এই ধরনের সমস্যাগুলো ছাত্রছাত্রীরা যেটা বেশি পছন্দ করে, তারা এইভাবে ভাবে যে এটাকে এই ভাবলাম, বিটাকে AR ভাবলাম, আর সিটাকে AR² ভাবলাম। সেই ক্লাস 10-এর কে মেথডের অঙ্কগুলোর মতন সমানুপাতির। তো যাই হোক, এ মানে এ রইল, বি মানে AR রইল, সি মানে AR² রইল। ঠিক কে এরই কাজ, কে এর বদলে আমরা আর লিখছি। এখন দেখো, এইভাবে তোমরা কি করতে পারো, বাম পক্ষ একটা রয়েছে, ডান পক্ষ রয়েছে। বাম পক্ষে যেখানে বি আর সি লেখা আছে, সেখানে যথাক্রমে AR এবং AR² তুমি বসিয়ে দিয়ে সরল করছো, করে একটা রাশি পেলে, যেটা আর এর মাধ্যমে প্রকাশিত হলো, ঠিক যেভাবে ক্লাস 10-এ তুমি এই অঙ্কগুলো পেয়েছিলে। ডান দিকে আবার চলে এসো, ডান পক্ষ বলে লেখো, রাইট হ্যান্ড সাইড বলে লেখো b + a ডিভাইডেড বাই c + b। অর্থাৎ বি এর বদলে তুমি AR লিখছো, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছ। c + b মানে সি এর বদলে AR² আর বি এর বদলে AR লিখছো, কাটাকুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ বাম পক্ষে তুমি একটা রাশি পেয়েছিলে আর দিয়ে তৈরি, ডান পক্ষেও সেই একই রাশি পেলে। তার থেকে তোমার দাবি বা তোমার বক্তব্য যে এই দুটো রাশি সমান। আমি একটু আলাদাভাবে তোমায় দেখাচ্ছি। আমি বলতে চাইছি যে এটা তো রইলই, তুমি পারবে। আমি বি মানে কি বা b² মানে AC আমরা ভাবতে পারি। কেন না, ABC জিপিতে আছে, তার মানে অবশ্যই b² = AC হবে। তাহলে আমরা এবার কি করতে পারি, আমরা বাম পক্ষ থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড থেকে লেখা শুরু করি। লেফট হ্যান্ড সাইডটা কি না, A² রইল, ABটা রইল, আমরা b² এর পরিবর্তে AC বসিয়ে দিলাম। নিচে কি করব না, BC তো রয়েছে, থাক, CA মানেই তো AC, সি এর বদলে আমরা একটা b² বসিয়ে দিলাম, আর ABটা যথারীতি একই রেখে দিলাম। তাহলে কি করলাম খেয়াল করো, আমরা b² এর বদলে AC বসিয়েছি, আবার ACর বদলে b² বসিয়েছি, হরে এবং লবে। তা এবার ওপর থেকে তুমি কিছু কমন নিতে পারো, A কমন নিতে পারো। A কমন নিলে A + B + C তোমার থাকবে ওপরে, আর নিচ থেকে তুমি কমন নিতে পারো, B কমন নিতে পারো, পড়ে থাকবে A + B + C। আমি অর্ডারে না লিখলেও এখানে কিন্তু A + B + C পড়ে থাকছে। এবার তুমি এটা ক্যান্সেল করে দিতে পারো। ক্যান্সেল করলে তোমার কি এলো, A/B এলো। এখন তোমার মনে হচ্ছে যে A/B এলো, তা এখান থেকে আমি কি করে এই ডান পক্ষটা পাবো? আমাদের ডান পক্ষে দেওয়া আছে B + A ডিভাইডেড বাই C + B। এবার তুমি ভাবো A/Bটা কি, A/Bটা হচ্ছে এই যে সম্পর্কটা b² = AC, সেইখান থেকে আমরা বলতে পারি ওটা B/C এর সঙ্গে সমান। এটা মানে হচ্ছে B/C, কারণ ABC তো জিপিতে আছে। তাহলে A/B মানে হচ্ছে সাধারণ অনুপাতের রেসিপ্রোকাল বা অনন্যক।
তা এ বাই বি যে ফলটা দেবে সি বাই বি একই ফল দেবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি এ বাই বি ইকলস টু সি বাই বি। এবার দেখো দুটো ভগ্নাংশ পাশাপাশি সমান হয়েছে, তা দুটো ভগ্নাংশ পাশাপাশি সমান হওয়ার জন্য আমরা কি বলতে পারি যে দেখো সংযোজন পদ্ধতি বলে একটা পদ্ধতি তুমি ক্লাস 10-এ করেছো। এটা আসছে এ প্লাস বি ওপরে, নিচে আসছে বি প্লাস সি, যেটাকে আমরা অ্যাডেন্ডো বলি। তো এ আর বি যোগ হয়ে গেল, বি আর সি যোগ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটাই তোমার ডান পক্ষে রয়েছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ তুমি 2-3টে স্টেপে করে ফেললে, দুটো পক্ষকে আলাদাভাবে বার করে সমান দেখিয়ে করতে হলো না, সময়টা কিন্তু বাঁচলো। আমরা এর পরের সমস্যায় চলে যাব। এর পরের সমস্যায় যখন আমরা যাচ্ছি সময়টাও আস্তে আস্তে একটু কমে আসছে, আমরা মধ্যক সংক্রান্ত একটা অঙ্ক আলোচনা করব। বেশ, তোমরা যদি কেউ ফোন করতে চাও ফোন করতে পারো, আর হয়তো মিনিট 5 আমরা আজকের ক্লাস কন্টিনিউ করতে পারবো, তারপরেই কিন্তু আমাদেরকে আজকের ক্লাস শেষ করতে হবে। দেখে নাও যতক্ষণ শৈবাল স্যার রয়েছেন ততক্ষণই পর্যন্ত তোমরা নানান রকম সমস্যার সমাধান পাবে। এটা একটা খুব বড় বিষয়, মানে অফুরন্ত ধৈর্য শক্তি দিয়ে আপনি কন্টিনিউ আমি দেখেছি অঙ্ক করে যেতে পছন্দ করেন। যাই হোক তোমরা এটাকে ফলো করো। দেখো আচ্ছা, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার সমান্তর মধ্যক, এরিথমেটিক মিন আমি সংক্ষেপে এম লিখছি, সেটা হচ্ছে 13/2 আর গুণোত্তর মধ্যকটা হচ্ছে 6। এবার কি প্রশ্ন করা আছে, সংখ্যা দুটোই নির্ণয় করো। এরিথমেটিক মিন মানে আমি খানিক আগেই তোমায় বলেছি, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2। a প্লাস বি বাই 2 মানে হচ্ছে 13/2, আর তার সঙ্গে জিওমেট্রিক মিন মানে √ab, সেটা হচ্ছে 6। তাহলে তোমায় কি করতে হবে, এ আর বি এর মান বার করতে হবে। কি করে বার করবে, প্রথম সমীকরণটার থেকে তুমি 2টা কেটে দাও, তাহলে তোমার কাছে এ প্লাস বি চলে এলো। এবার তুমি ভাগ করে দাও প্রথম সম্পর্ক আর দ্বিতীয় সম্পর্ককে, তাহলে কি আসবে না এ প্লাস বি ডিভাইডেড বাই √ab ইকুয়ালস টু 13/6। এরপরে তুমি 2 দিয়ে একটা গুণ করো, এ প্লাস বি ডিভাইডেড বাই 2√ab 13/12। কেন 2 দিয়ে গুণ করলাম, যাতে একটা হোল স্কোয়ার ফর্ম পাই। আর এই যে স্ট্রাকচারটা তুমি পেলে ক্লাস 10 লেভেলে তুমি করেছো, যেটাকে তোমায় বলা হয় কম্পোনেন্ট ডিভিডেন্ডো, সোজা বাংলায় বললে যোগ ভাগ। এটাকে যোগ ভাগ করে দিলে দেখো দুটো বর্গ আমরা পেয়ে যাবো। ওপরে কি আসবে না এ প্লাস বি প্লাস 2 ইন্টু √ab, আর নিচে আসবে এ প্লাস বি মাইনাস 2 √ab। তো সেটা কত আসছে, 13 আর 12 যোগ করলে 25, 13 থেকে 12 বাদ দিলে 1। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে √a প্লাস √b ডিভাইডেড বাই √a মাইনাস √b তার হোল স্কোয়ার। সেটা মানে 25 ছিল, মানে আমরা সেটাকে 5-এর বর্গ লিখতে পারি। এবার দেখো আমরা এর পরের অংশটা উপরে যাই, সেখানে গিয়ে আমরা দেখি কি না বর্গমূল করলে আমরা পাবো √a প্লাস √b ডিভাইডেড বাই √a মাইনাস √b, সেটা মানে 5 আসবে। আবার আমরা যোগ ভাগ করতে পারি, আবার যোগ ভাগ করলে ওপরটা কত আসবে, ওপরে আসবে 2 ইন্টু √a, নিচে আসবে 2 ইন্টু √b, এটা হবে 6 ডিভাইডেড বাই 4। 6 ডিভাইডেড বাই 4 মানে 3 ডিভাইডেড বাই 2। তা 3 ডিভাইডেড বাই 2 আমাদের চলে এলো √a আর √b রেশিও। √a আর √b রেশিও কেন বলছি, এখানে তো 2টা কাটা যাচ্ছে, 2টা বাদ যাচ্ছে। এবার স্কোয়ার করব, স্কোয়ার করলে আমরা কি পাবো, a বাই বি ইকুয়ালস টু 9/4। প্রায় শেষ, আমি আর 1 মিনিট নিচ্ছি। হ্যাঁ, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ a মানে হচ্ছে 9/4b, আর তোমার কাছে একটা সম্পর্ক রয়েছে a প্লাস বি মানে হচ্ছে তোমার 13। এই দুটো সমীকরণ সমাধান করলে তুমি অনায়াসে এর মানটা 9 আর বি এর মানটা 4 পেয়ে যাচ্ছ, অর্থাৎ রাশি দুটো কি কি হচ্ছে তুমি দেখে নিতে পারছো। ঠিক, একদম। আজকে হাতে আর সময় আমাদের খুব একটা নেই, আমাদের আজকে শেষ করতে হবে। আর কতক্ষণ সময় আছে একটু জেনে নিলে ভালো হয় আর কি। হ্যাঁ, 2 মিনিট মতো সময় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, 2 মিনিট অনেক সময়। তো আমরা এই 2 মিনিটের কিছু অঙ্ক দেখে নিতে পারি। তোমাদের নির্দেশ সেটা হচ্ছে তোমরা বইয়ের সব অঙ্ক ধরে করবে, যেগুলো পারবে না মাস্টারমশাই দিদিমণিদের সাহায্য নেবে, এছাড়া বন্ধু বান্ধবেরও সাহায্য নেবে। বইয়ের সব অঙ্ক চাই। এখানে বলা আছে যে এক্স একটা বাস্তব সংখ্যা, এক্স বাস্তব সংখ্যা। এবার 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর ন্যূনতম মান, ন্যূনতম মান মানে মিনিমাম ভ্যালু, মান কত।
এর ন্যূনতম মান কত। দেখো এটা করতে গেলে আমাদের এরিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন যে নিয়মটা আমরা একটু আগে বলছিলাম সেটা এখানে কাজে লাগে। তো এখানে দুটোই ধনাত্মক সংখ্যা, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এক্সের যা মান হোক না কেন ধনাত্মক, তাহলে এদের এরিথমেটিক মিন আসবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন মানে তাদের গুণফলের বর্গমূল, তার মানে রুট ওভার অফ 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, অর্থাৎ এটা আসছে 3, এটাকে সরল করলে 3 আসছে। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু কী আসবে 2 ইন্টু রুট 3, তাহলে এটার মান 2 রুট 3 থেকে বেশি বা সমান, তাহলে এর ন্যূনতম মানটা কত হলো না 2 রুট 3 হলো। ঠিক আছে, আমার হ্যাঁ আজকে আর হাতে সময় নেই, আজকে আমাদের শেষ করতে হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে যেভাবে বললাম পরবর্তীতে ক্লাসটাকে আবার যদি রিভাইজ করতে চাও, আবার যদি রিভিউ করতে চাও তোমরা দেখতে পারো, আবার আরেকবার শুনতেও পারো। যারা এখন লাইভ শুনলে তাদের কাছে অপশন রয়েছে আরেকবার শোনার। তো আজকে এই পর্যন্তই, আবারও আগামীকাল এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে সিটিভিএনে। এখনকার মতো বিদায় নিচ্ছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার।